আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারফিন মিত। শেষ সময় জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। তবে বৈরী আবহাওয়ার কারণে ভোগান্তি বেড়েছে ক্রেতা বিক্রেতা সহ সবার। রাতভর বিক্রির পরও হাটগুলোতে রয়েছে প্রচুর পশুর সরবরাহ। রাত পোহালেই ঈদ, তাই শেষ সময়ে সবাই কিনছেন পছন্দের প্রাণীটি। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ, আবার রয়েছে সন্তুষ্টিও। তবে অধিকাংশ হাটেই পশু রাখার স্থানে পানি জমে বেকায়দা অবস্থা। হাট জুড়েই কাদা। হাটে পানি জমে কাদা তৈরি হওয়ায় গরু ও খাসিগুলো সহ প্রাণীগুলো অনেকেই রাস্তায় এনে বিক্রি করছেন। তবে এবারের ঈদ নিয়ে বৈরী আবহাওয়ার পূর্বাভাস আগে থেকে থাকলেও হাটগুলোতে পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাব চোখে পড়ে। বাজার খুব খারাপ এখানে, মানুষজন আসতে পারতেছে না, বললেন বেচাকেনা হচ্ছে না। যারা বিক্রেতা এদের কিন্তু অবস্থা খুবই খারাপ। এই বৃষ্টি হওয়াতে তাদের কষ্ট দেখলে নিজের কাছে খুব একটু খারাপ লাগে, যেহেতু আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি। আস্তে আস্তে গরুর দাম কমতেছে আর কি, এই মোটামুটি দেখলাম। যেটা কালকে 2 লাখ টাকা ছিল সেটা আজকে 1.5 লাখ টাকা। গরু ভারত থেকে না আসলেও গরু অ্যাভেলেবল গরু আছে। হাটের মধ্যে মানুষ পড়ে গেলে এই যে কাদা পানির জন্য পা ধোয়ার ব্যবস্থা করছি, হাত ধোয়ার ব্যবস্থা, তারপরে চার্জিং স্টেশনের ব্যবস্থা, ফ্রিতে বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং ফার্স্ট এইডের ব্যবস্থা আছে। পা কেটে গেলে তারপরে রেস্টের ব্যবস্থা আছে। এদিকে শেষ মুহূর্তে দেশের বিভিন্ন জেলার পশুর হাটগুলোতে বাড়ছে গরু ছাগলের চাহিদা। রাত পেরোলেই ঈদ, তবে এখনো অনেক জায়গায় দরদাম চলছে পছন্দের পশুর। এদিকে বৃষ্টির জন্য হাটে ক্রেতাদের আনাগোনা কম বলছেন বিক্রেতারা। এবার বেশিরভাগ পশুগুলোকে দেশীয়ভাবে লালন পালন করায় খামারিরা হাঁকাচ্ছেন বাড়তি দাম। অন্যদিকে বাড়তি দাম দেখে ছোট ও মাঝারি আকারের গরুর দিকেই ঝুঁকছেন ক্রেতারা। তবে মানিকগঞ্জের দৌলতপুরে হাটে চলছে খাস কালেকশন। প্রশাসনের লোক না থাকায় স্থানীয় একটি চক্র গরু প্রতি হাসিল তুলছেন 1000 টাকা। এতে ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা। ছাগলের যে বেচাকিনিটা এটা খুবই কম, এবং আমরা যে রেটটা নিচ্ছি এটা পুরসভার কর্তৃক নির্ধারিত। আমার মনে হয় না তেমন বেশি, তবে বেচাকেনা থাকলে হয়তো কমায় দেওয়া যাইতো। ভারতের গরু না আসে তে আমরা গরু ভালো দামে বিক্রি করতে পারবো। প্রাণ বাঁচাতে এনে চিকিৎসকের অবহেলা আর অব্যবস্থাপনায় নিথর দেহ নিয়ে ফিরতে হলো 6 নবজাতককে। বুকের মানিক যক্ষের ধন হারিয়ে পাগল প্রায় হতভাগা পিতামাতা। স্বজনদের অভিযোগ, কেবিনের 12 জন শিশুরই মৃত্যু ঘটেছে। ভেতরে পুরুষ প্রবেশের অনুমতি না থাকায় নারীদের ভুল বুঝিয়ে ভোর থেকে একে একে নিথর দেহ দিয়ে বিদায় করার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদিও মৃত্যুর কারণ নিয়ে মুখ না খুলে লাপাত্তা কর্তৃপক্ষ। পুলিশ বলছে তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। উৎসবের ঈদের আগের দিন যখন প্রতিটি ঘরে আনন্দের জোয়ার থাকার কথা, ঠিক তখন প্রিয় সন্তানের নিথর দেহ বুকে নিয়ে গোরস্থানের পথে এই হতভাগ্য পিতা এনেছিলেন ফুটফুটে সন্তানকে সুস্থ করতে, কিন্তু অবহেলার বলি হয়ে প্রাণ হারাতে হবে সেটি হয়তো তার কল্পনাতেও ছিল না। বুকে পাথর চেপে চাপা কান্নায় ভেঙে পড়েছেন সন্তানহারা এসব বাবা মা। কত সাধনার পর কুলজোরে আসা সন্তান পৃথিবীর আলো ঠিকঠাক দেখার আগেই অন্ধকার কবরের বাসিন্দা হবে, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউ। স্বজনদের অভিযোগ, একটি কেবিনের 12 জন শিশুর অবস্থায় আশঙ্কাজনক ছিল, যার মধ্যে 6 জনই মারা গেছে। বুয়ারে কই বুয়া আমার বাচ্চাটা দেখান তো এম করতেছে কি লিগা? বুয়া কই না না কিছু না, বালা বালা। আমি কেন বাচ্চা তো চোখ ঘুরে দেখতেছে, আপনি কোনো বালা বালা এর তো না। আমি বাচ্চা কাইরা নিয়ে আমি আইসির ভিতরে দৌড় দিছি। আমি কি আমার বাচ্চা বাঁচানোর দরকার? না, শেষ পর্যন্ত আমার বাচ্চা তো বাঁচাতেই পারলাম না। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকেই মূলত এই মর্মান্তিক ট্র্যাজেডি। এক ওয়ার্ডে চিকিৎসাধীন 6 শিশুর ফুসফুসে বিষাক্ত গ্যাসে অকেজো হয়ে পড়ে। ঘটনার পর ভেতরের সত্য লুকাতে ওয়ার্ডে পুরুষের প্রবেশ বন্ধ করে দেয় নিরাপত্তা কর্মীরা। এরপর মায়েদের নানা ভুল বুঝিয়ে একে একে লাশ বের করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ওনারা বলতেছে যে আমরা একটা তদন্ত করতেছি, দেখি কি কারণে হয়েছে, গ্যাস ফলটা কেন হয়েছে, অক্সিজেন কেন স্বল্পতা হয়েছে সেটা আমরা দেখি আপনাদেরকে জানাবো। আধা ঘন্টা টাইম নিছে, কিন্তু ওনারা কোনো কিছু বলে নাই। রাত্রে একটু কানছে, তারপর বুকে লিয়ে রাখছি, হ্যাঁ ঠান্ডা হয়েছে, তারপরে রাত
2-2:30টার দিকে কেমন চিকির পারে যারা দায়িত্বরত ডাক্তার বা নার্স ছিল তাদের এখানে অবহেলা ছিল, এই অক্সিজেন সাপ্লাই হচ্ছে না ঠিকমতো, এসি বন্ধ হয়ে গেছে এইরকম। ভুক্তভোগী ও চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের দাবি, এই হাসপাতালে অবহেলা আর অব্যবস্থাপনার ইতিহাস নতুন কিছু নয়। হরাইনি করে যে আপনি ওষুধ কিনতে গেলে হরাইনি, ওইখানে জিজ্ঞাসা করলে হরাইনি, ওইখানে জিজ্ঞাসা করলেই আপনার সরেন, এটা ডাক্তারে বলবো। পরে তো আমাদের হয়রানি করা লাগে, আবার বিভিন্ন টাকা দাও, এই দিয়ে করতে করতে মনে করেন বেড ভাড়া আবার নতুন করে মানে অনেক টাকা খরচা হয়ে যেতেছে। এবং নার্সেরা যদি কোনো কথা বলি এরা খারাপ ব্যবহার করে, কয়টা ডাক্তার জানে, অমুক জানে, এই অবস্থা। মর্মান্তিক এই শিশু মৃত্যুর কারণ ও আসল রহস্য উদ্ঘাটনে হাসপাতাল থেকে আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইম সিন টিম। পুলিশ বলছে, তদন্তে গাফিলতির প্রমাণ মিললে কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের সিআইডি টিম চলে এসছে। সিআইডি টিম তাদের বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করছে, তাদের এক্সপার্টরা এসছে। আর আমরা এখানে যারা দায়িত্বরত ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। মৃত্যুর পর থেকে মুখ না খুলে লাপাত্তা ছিল হাসপাতাল প্রশাসন। অবশেষে অনেক নাটকীয়তা আর 6 ঘন্টার লুকোচুরির পর ক্যামেরার সামনে এসে নিজেদের মতো করে সাফাই গায় কর্তৃপক্ষ। তদন্ত থেকে শুরু করে আইনগত প্রক্রিয়া যা যা করার, এখানে কোনো ভুল হয়েছে কিনা, অন্যায় হয়েছে কিনা, কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা, এগুলো তো আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, আমরা হয়তো সাবসিকুয়েন্টলি দিতে পারবো। চিকিৎসার নামে এমন মরণ ফাঁদ চিরতরে বন্ধ হোক, আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়, এটাই এখন একমাত্র দাবি স্বজনহারা পরিবারগুলোর। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আদ্দিন হাসপাতালে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শামীম, শিশু মৃত্যুর সংখ্যা আসলে কত এবং মৃত্যুর কারণ নিয়ে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? মৃত্যু কিছুক্ষণ আগে এখানে যে 6 শিশুর মৃত্যু হয়েছে তাদের স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছিল। স্বজনরা বলছে যে আসলে কর্তব্যরত যারা ছিলেন তাদের অবহেলার কারণেই এই 6টি শিশুর প্রাণ চলে গিয়েছে। মৃত্যু এখানে যারা কর্তব্যরত ডাক্তার বা চিকিৎসক রয়েছেন তারা এর দায় নিচ্ছেন না। যারা এখানে চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে এটা অবহেলা নয়, কিন্তু যারা এখানে ভুক্তভোগী রয়েছেন তারা বলেছেন যে শুধুমাত্র 6টি শিশু নয়, গতকাল রাতে এখানে প্রায় 12 থেকে 13টি শিশু রয়েছে যাদের প্রত্যেকের বয়স 2 থেকে 3 দিন। তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই দায় চাপাতে শুধুমাত্র 6 জনের কথা স্বীকার করেছে, এমনটাই বলেছে ভুক্তভোগীরা। শিশু মৃত্যু আসলে 12 জন শেষ পর্যন্ত জানা যায়নি। তবে এখানে এসেছিল স্বাস্থ্য গঠন করা হয়েছে এবং তদন্ত করা হবে। তদন্ত করার পর প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। মূলত কজন শিশু এখানে আসলে মূলত মারা গিয়েছে এবং কজন শিশু এখানে আসলে মূলত মারা, কি কারণে মারা গিয়েছে। ঠিকভাবে এখানে যারা ভুক্তভোগী রয়েছেন তারা বলেছেন যে এসি থেকে নির্গত গ্যাসের কারণেই শিশুদের মৃত্যু হয়েছে, যেখানে পুরোপুরি গাফিলতি এবং অবহেলা ছিল হাসপাতাল কর্তৃপক্ষের। তবে হাসপাতালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি যেটি বলছেন যে কক্ষে অর্থাৎ পোস্ট অপারেটিভ যে কক্ষটা রয়েছে সেই কক্ষে ভেন্টিলেটর ছিল না বাতাস চলাচলের জন্য, শুধুমাত্র এয়ার কন্ডিশন যে আছে সেই এয়ার কন্ডিশন দ্বারাই শুধুমাত্র বাতাস চলাচল করে। 1 ঘন্টায় এসি বন্ধ থাকার কারণে এই শিশু মৃত্যুর ঘটনা ঘটতে পারে বা কারিগরি কোনো ত্রুটি রয়েছে কিনা এয়ার কন্ডিশনে সেটিও তদন্তে দেখা হবে এবং যাচাই করা হবে। যাচাই করার পর যখন সত্যতা যাচাই করা হবে, যদি এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি থাকে তাহলে 0 টলারেন্স নীতি গ্রহণ স্বাস্থ্য মন্ত্রণালয় ডিজি এমনটাই বলেছে। তবে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে, হাসপাতালের মহাপরিচালক, তিনি একটা কথাই বলেছেন যে হাসপাতালে এরকম বলছি যে তদন্ত হোক, তদন্তর পরে মূল ঘটনা কি বের হয় সেটি বের করার পরে আসলে জানানো যাবে। সেটি বের করার পরে আসলে জানানো যাবে যে শিশু মৃত্যুর মূল কারণ। 6টি শিশু মৃত্যুর ঘটনার কথা বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ পর্যন্ত আমরা জানতে শিশুদের এমন করুণ মৃত্যু আসলে কারোই কাম্য নয়। আমরা আশা করছি যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়ে ব্যবস্থা নেবেন। ধন্যবাদ আপনাকে। শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। তবে বৈরী আবহাওয়ার কারণে ভোগান্তি বেড়েছে ক্রেতা বিক্রেতা সহ সবার।
দর্শক, এই মুহূর্তে উত্তরা দিয়াবাড়ি কোরবানির পশুর হাটে রয়েছেন সহকর্মী আর বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, দিয়াবাড়ির কোরবানির এই হাটে ক্রেতাদের উপস্থিতি আর দরদাম কেমন দেখছেন জানাবেন। আমি তো প্রথমে বলতে চাই যে আমি দিয়াবাড়িতে ছিলাম এর আগের সংবাদে। এই মুহূর্তে রয়েছি আমি আফতাবনগর হাটে। এখানে প্রচুর পরিমাণে পশু রয়েছে এবং ক্রেতারও মোটামুটি ভিড় রয়েছে। একটা সামঞ্জস্যতা রয়েছে, অর্থাৎ যে পরিমাণ পশু রয়েছে এরকমই ক্রেতা আমরা হাটে দেখতে পাচ্ছি। তবে এখন বৈরী আবহাওয়া নেই, এখন অনেকটাই রৌদ্র উজ্জ্বল একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। ক্রেতা বিক্রেতার মুখর একটা পরিবেশ রয়েছে। আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি, এই গরুর সম্পর্কে একটু জানতে চাইবো। একটু কথা বলবেন, এই গরুটার দাম কত চাচ্ছেন আপনি? 160। 1,60,000? 1,60,000। মানুষ দাম বলছে কত? 20, 30, 35। আপনি দিবেন কত হলে? আমি 1.5 লক্ষ টাকা দেব। 1.5 লক্ষ টাকা। যারা কিনতে এসেছে তাদের সাথে একটু কথা বলতে চাই। কেমন উনি যে দাম বলছে এটা নিয়ে আপনাদের কেমন মনে হচ্ছে? ওরা এখন অনেক বেশি বলতেছে, কি আসে আছে ওরাই জানে। আমি মাত্র এটা 20 বললাম, কিন্তু উনি বলতেছে দেড়ের নিচে নাকি এই গরু দিবে না। উনি 60 বলছে প্রথমে, দেন উনি বলেছে 55-এ দিবে, মাত্র 5 কম। এখন চাঁদ রাতে যদি এইভাবে দাম ছাড়ে তাহলে তো পারবে না। এই হিসাবে আপনাদের কি সাইজ অনুযায়ী দাম ঠিক মনে হচ্ছে? অবশ্যই না, এটার দাম এরকমই, আমরা বাজার অনুযায়ী বলছি। বাজার অনুযায়ী ঠিক আছে। গরু কেনা হয়েছে আমাদের, মানে এটা হইলে আমার এটা আঙ্কেলের গরু, মানে আমি এমনি দেখতে আসি, আঙ্কেল গেছে দিয়ে বেরি, আমাদেরকে বলছি দেখো পারলে হয়ে গেলে হবে, এটাই দেখতেছি। দিয়ে বেরি তো এরকমই অবস্থা। আপনি তো শুনছিলেন যে গরুর এরকমের দাম বিক্রেতারা একরকম চাচ্ছেন এবং ক্রেতারা বলছেন তাদের চাহিদা অনুযায়ী। হাটে প্রচুর গরু রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এবং ধীরে ধীরে কিন্তু শেষ সময়ের যে বেচাকিনা সেটি আসলে জমে উঠেছে। মোটামুটি বেশ ভালো রকমের গরু বিক্রি হয়েছে এবং এখন পর্যন্ত বেচাকিনা বেশ ভালো চলছে। গরুর পাশাপাশি খাসিও রয়েছে, বড় গরুর পাশাপাশি ছোট গরুও বাজারে রয়েছে, এবং যারা যেরকম চাহিদা, অনেকের সেরকম চাহিদা অনুযায়ী কিন্তু গরু নিতে পারছেন। আমরা আরও কিছু গরু এখানে দেখতে পাচ্ছি এবং এই গরুগুলোর বিষয়ে একটু দামের বিষয়ে জানাতে চাই। যারা বিক্রেতা রয়েছেন তাদের দু একজনের সাথে কথা বলতে চাই। এটা কত চাচ্ছেন আপনি এই গরুটা? দাম চাচ্ছে 150। বিক্রেতারা কত বলছেন? বিক্রেতারা কত বলছেন? এরা বলছে 110। আসলে দামাদামির মধ্যেই বিক্রি হচ্ছে। যখন দামাদামির বনিবনা হচ্ছে তখনই আসলে ক্রেতারা কিনছেন। হাটগুলোতে এখন প্রচুর পরিমাণে পশু রয়েছে এবং অনেকে হতাশ ছিল বৈরী আবহাওয়ার কারণে, সেটি এখন কাটিয়ে উঠছে ধীরে ধীরে। মিতু। বাদল, ধন্যবাদ আপনাকে। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। তাই রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে প্রতিদিনের মতো আজও রয়েছে শিডিউল বিপর্যয়। সেই সাথে বিনা টিকিটে যাত্রীদের ভ্রমণের কারণে ভোগান্তি চরমে বলে অভিযোগ করেন টিকিটধারী যাত্রীরা। এদিকে বাস টার্মিনালগুলোতেও বাড়তি ভাড়ার অভিযোগ সহ নানা বিড়ম্বনার কথা জানান যাত্রীরা। তবে সড়ক পরিবহন, সেতু ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, যেখানে অনিয়ম সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রেন তো এমনিতেই লেট, আবার জ্যামের জন্য জানালা দিয়ে অনেকগুলো মানুষরা উঠাইলাম, ব্যাগ ট্যাগ সব, তারপরে আনন্দ লাগতেছে। 90% টিকিট ছাড়া আছে এখানে। নরমালি আমি 200-250 থেকে সর্বোচ্চ 300 টাকার মধ্যে এদের সাথে নেগোসিয়েশন করে চলে যেতাম, কিন্তু এখন হচ্ছে যে 700 টাকা করে ভাড়া যাচ্ছে, যে একদম 700, তাও একটা কাউন্টারে শুধুমাত্র টিকিট দিচ্ছে। সবাই তো একবার পরিশুদ্ধ না, সবাই চায় ঈদকে পুঁজি করে। এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা তো জেনারেশন আমাদের আছে, কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। এদিকে ঈদের আগের দিনেও নারীর টানে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ। বৃষ্টির কারণে ভোগান্তি কিছুটা বেশি, ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা গাজীপুর ও চন্দ্রা নবীনগর সড়কে ধীর গতিতে চলছে গণপরিবহন। থেমে থেমে যানবাহন চলছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর থেকে সেতু পর্যন্ত। ভোগান্তি রয়েছে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুটি পয়েন্টেও। বাড়তি ভাড়ার কারণে অনেকে ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ যোগে বাড়ি ফিরছেন। যাত্রীদের অভিযোগ, যানজট থাকলেও মহাসড়কে তৎপর দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এদিকে বৈরী আবহাওয়ার ভেতরেও লঞ্চ চলাচল অব্যাহত আছে।
আমরা এখান থেকে 200 টাকা করে যাই এমনিতে, আর এখন ভাড়া হচ্ছে 600, 700, 800 দিয়ে দেবো, পারতেছে ওইভাবে নিতেছে। আজকে এরা ভাড়া চাইতেছে 1000 করে, তাও ধনবাড়ি নামাই দেবো। আমরা জামালপুর যাইতে আমার করে ভাড়া লাগে সর্বোচ্চ 300 টাকা, এখন চাইতেছে 1000 টাকা। গেছে বাড়িতে অনেক ভালো যানজট। পল্লী বিদ্যুৎ থেকে এখানে আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগলো আমার আসতে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাত থেকেই যানজট, ধীরগতি, থেমে থেমে চলছে যানবাহন। সড়কের আরো খবর জানাতে টাঙ্গাইলের পুংলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, যানজট কিংবা গাড়ির ধীরগতি কমেছে কিনা, আর থাকলে কত কিলোমিটার জুড়ে রয়েছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। তবে এখন পর্যন্ত উত্তরের পথের যাত্রীদের কোনো সুখ পাকুল্লা পর্যন্ত 50 কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতি যানজট, থেমে থেমে চলছে যানবাহন। আমি এখন রয়েছি পুংলি এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলো কিন্তু ঠিক ঠায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই চিত্র দেখা যাচ্ছে। গেল মধ্যরাত থেকে যানবাহনের যে দীর্ঘ সারি সৃষ্টি হয়েছিল, বৃষ্টি, কোথাও যানবাহন বিকল, কোথাও দুর্ঘটনা এবং সর্বশেষ সেতু কর্তৃপক্ষ টোল আদায় বন্ধ। এই যে বেশ কয়েকটি কারণ রয়েছে, এই বেশ কয়েকটি কারণে যান চলাচলে কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটে, যার ফলে দীর্ঘ সারি যানজট, ধীরগতি, থেমে থেমে যানবাহন চলাচল, কচ্ছপ গতিতে যানবাহন চল, যেটি বলা চলে। মোট কথা যে আর এই পথের যাত্রীদের জন্য এখনো কোনো সুখবর নেই। তবে যাত্রীরা যেটি বলছেন, আসলে 4 মিনিটের রাস্তা তাদের আসতে সময় লেগেছে 4 থেকে 6 ঘন্টা। এতটাই স্লো গতিতে, ধীর গতিতে গন্তব্যে যেতে, যে জায়গায় তারা গন্তব্যে যেতে পারছেন, সেক্ষেত্রে আজকে কিন্তু তারা 12 থেকে 15 ঘন্টায়ও সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে বলছেন যে ঢাকা থেকে গেল রাত 12টায় কিন্তু বলছেন যে ঢাকা থেকে গেল রাত 12টায় কিন্তু তারা রওনা দিয়েছেন। এখন সেই প্রায় 2টা বেজে আসছে, এই পর্যন্ত কিন্তু যমুনা সেতু পার হতে পারেনি তারা। এখানে যে বিষয়টি সবচেয়ে স্পষ্ট বলা হচ্ছে যে না হয়েছেন, যেহেতু 10, 12, 14 ঘন্টা পর্যন্ত তারা গাড়িতে অবস্থান করছেন, গাড়িতে হচ্ছে ঘন্টা পর্যন্ত তারা গাড়িতে আমরা প্রয়োজনে আবার আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। সারা দেশে প্রায় 1 কোটি পশু কোরবানির লক্ষ্যমাত্রা থাকলেও একসাথে 50 লাখের বেশি চামড়া সংরক্ষণ করা কঠিন। অর্থনৈতিক সংকটের পাশাপাশি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের সংকীর্ণতা এই সমস্যার কারণ। যদিও চ্যালেঞ্জ মোকাবেলায় সিইটিপির সক্ষমতা বাড়ানোর কথা জানিয়েছে সরকার, তবে ট্যানারি মালিকরা বলছেন সঠিক ব্যবস্থাপনার অভাবে মুখ ফিরিয়ে নিয়েছে ইউরোপ সহ উন্নত বিশ্বের ক্রেতারা। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। কোরবানির ঈদ ঘিরে সম্ভাবনার দোয়ার খোলে চামড়া শিল্পের। দেশ জুড়ে ধুম পড়ে চামড়া সংগ্রহের। রাজধানীর পোস্তা আর সাভারের হেমায়েতপুর পরিণত হয় চামড়ার নগরীতে। এবারও পুরোদমে প্রস্তুতি নিয়েছে কাঁচা চামড়া ব্যবসায়ীরা। তবে অর্থনৈতিক সংকটের পাশাপাশি সংরক্ষণ সংকীর্ণতায় পর্যাপ্ত চামড়া সংগ্রহ নিয়ে ঝুঁকিতে তারা। পর্যাপ্ত লোকজন বল রাখছি কাজের জন্য, যেন চামড়া নষ্ট না হয়, মৌসুমে ব্যবসাদের যেন ক্ষতি না হয়, সেই ব্যবস্থা আমরা পুরোপুরিভাবে করে রাখছি। আমাদের যে ঘর, এই ঘরের মধ্যে আপনার হচ্ছে 1900 থেকে 2000 মাল আটে। আড়তদাররা বলছেন একসাথে কোরবানির বিপুল পরিমাণ চামড়া সংরক্ষণ করা অসম্ভব। এর জন্য দরকার বিশেষ তহবিলের পাশাপাশি সমন্বিত উদ্যোগ। গভর্নমেন্ট যদি পর্যাপ্ত পরিমাণে টাকা দেয়, 1000-1200 কোটি টাকা এনাফ না। আমরা বলবো 2 থেকে 2500 কোটি টাকা যদি ট্যানারিতে দেওয়া হয়, ইভেন পাশাপাশি র হাইড পারচেজ যারা করে, র হাইডের উদ্যোক্তা যারা, র হাইডের সরবরাহকারী যারা, তাদেরও একটা লোন বরাদ্দ করা হোক তাদের জন্য। চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ সহ সংরক্ষণ কার্যক্রম স্বাভাবিক রাখতে ঈদ পরবর্তী 7 দিন বাইরের চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। এর জন্য মাঠে থাকবে প্রশাসন। সাভার ট্যানারি যে শিল্প কারখানা আছে, সেই জায়গা ব্যতীত অন্য কোথাও ঢাকা থেকে চামড়া বাইরে কোথাও যাবে না, এবং বাইরে থেকেও ঢাকাতে চামড়া 7 দিন ঢাকার ভিতরে ঢুকবে না। এদিকে হেমায়েতপুর চামড়া শিল্পের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের তাত্ত্বিক সক্ষমতা 25,000 ঘনমিটার হলেও বর্তমানে তা 15,000 ঘনমিটার বর্জ্য পরিশোধনে সক্ষম। যদিও কোরবানির মৌসুমে এই চাহিদা পৌঁছাবে 40,000 ঘনমিটারে।
ট্যানারি মালিকদের দাবি, বৈশ্বিক মানদণ্ড অর্জনে ব্যর্থতার পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় বাংলাদেশ থেকে সরাসরি চামড়া কিনছে না পশ্চিমা বিশ্ব। যারা এখন ব্যবসা করছে খুঁড়িয়ে ব্যবসা করছে, কারণ আমরা একটা বাজারে আমরা আমাদের পণ্যগুলো সেল করতে পারছি, সেটা হলো চায়না। নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে খুব কম মূল্যে আমরা ব্যবসা টিকে রাখার জন্য আমরা কিন্তু ব্যবসা করছি। আসলে প্রফিট তো দূরে থাক, তারা অর্ধেক দামে আমাদের থেকে চামড়াগুলো নিয়ে যাচ্ছে। তবে সিটিভির সক্ষমতা বৃদ্ধির জন্য ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করা হচ্ছে জানিয়ে বিসিক বলছে, কোরবানির চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 50,000 স্কয়ার ফিটের উপরে যে সমস্ত এন্টারপ্রেনার আছে তাদেরকে আমরা অনুরোধ করেছি এবং তারাও সেটা বাস্তবতা উপলব্ধি করে রিয়ালাইজ করেছেন যে না, ইন্ডিভিজুয়াল ইটিভি করতে হবে, সেলফ ইটিভি। তাদের যদি 15,000 কিউবিক মিটার হয়, আমাদের 25,000 হয়, তাহলে অলটুগেদার 40,000 কিউবিক মিটার পার ডে হয়ে যায়। তো সুতরাং সেক্ষেত্রে সমস্যাটা আর থাকবে না। দেশের অন্যতম বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্পের উন্নয়নে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং সনদ LWG অর্জন সহ সব ধরনের সিদ্ধান্ত নিয়েছে বিসিক। সর্দার রাজীব, অরি টিভি, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসবের আমেজে মুসলমানরা পালন করছেন ইসলাম ধর্মের অন্যতম বৃহৎ এই উৎসব। হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্নের মধ্য দিয়ে শুরু হয় ঈদ উদযাপন। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সৌদি আরবে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী রিয়াদ সহ জেদ্দা, মক্কা ও মদিনায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। অংশ নেন হাজারো মুসল্লি। ফজরের পর থেকে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে জড়ো হন। মুসল্লিদের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিতে ছিল বিশেষ ব্যবস্থা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। জামাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ছিল ঈদের আনন্দ ও মিলন মেলার আবহ। পরিবার পরিজন থেকে দূরে থাকলেও প্রবাসে একসঙ্গে ঈদ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা। অন্যান্য দেশের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্য, ত্যাগের মহিমা ও উৎসবমুখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিন দেশের 7টি আমিরাতের ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। লাখো প্রবাসী বাংলাদেশীও অংশ নেন ঈদ জামাতে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ায় অংশ নেন প্রবাসীরা। প্রবাসে ঈদ মানে পরিবারকে খুব মিস করা। এখানে যারা আছে সবাই পরিবারের মতো, নিজের আপন স্বজনদেরকে মতোই আমরা নিয়েছি। সেজন্য একটু আমাদের আলহামদুলিল্লাহ কষ্ট একটু কম হয় এবং ভালো লাগে। নামাজ শেষ করে আমরা ঈদুল আজহা সবাই একসাথে, আমাদের একটা ফ্যামিলি, এটা সবার সাথে দেখা সাক্ষাৎ, সবার সাথে কোলাকুলি সবকিছু হলো। বাংলাদেশের আত্মীয় স্বজনগুলোকে সবাইকে মিস করতেছে অনেক। উত্তেজনা পরিস্থিতির মধ্যেও ঈদুল আজহা উদযাপন করছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। দেশটির জাতীয় মসজিদ আল ফাতেহেতে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। অংশ নেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পরিবার পরিজন ছাড়া দূর পরবাসে ঈদ উদযাপন কষ্টের হলেও কর্মব্যস্ত জীবনের ফাঁকে ঈদের নামাজ ও সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পেরে খুশির কথা জানান তারা। আজকের দিনটা খুবই ভালো কাটে, কারণ বন্ধু বান্ধব সবার লাগে এই প্রথম ঈদের নামাজ বাহরাইন কেন্দ্রীয় মসজিদে আদায় করলাম। আমরা সবসময় চেষ্টা করি যাতে পরিবারকে দেশে রাখার যে বেদনা ভিতরে কাজ করে সেটাকে ইগনোর করে এই দিনটাকে উদযাপন করা। পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও কাতার। দেশ দুটির জাতীয় ঈদগাহ সহ দেশের বিভিন্ন স্থানে একই সময়ে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। নামাজ শেষে গোটা মুসলিম বিশ্বের কল্যাণ ও শান্তি কামনায় দোয়া করা হয়। স্থানীয় নাগরিকদের পাশাপাশি নিজেদের মতো করে আলাদাভাবে ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। সবাইকে ঈদ মুবারক। ইমতিয়াজ আহমেদ, RTV। ঈদুল আজহার প্রধান জামাত ঘিরে জাতীয় ঈদগাহে শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ হয়েছে। সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদ জামাত। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ প্রায় 35,000 মুসল্লি অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। আর ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহকে ঘিরে সমন্বিত ও প্রযুক্তি নির্ভর 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রুদ্র রফিকের সঙ্গে নিয়ে দীপ্তচন্দ্র পালার রিপোর্ট। ঈদের জামাতের সার্বিক প্রস্তুতি দেখতে সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী জানান, মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরুষ ও নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে
পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। এই ঈদগাহ ময়দানে ৩৫,০০০ মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে। এদিকে আবহাওয়ার বিষয়টিও মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল 7:30 ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা 2026 উপলক্ষে যা প্রিপারেশন রাখার আমরা রেখেছি। আর নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় থাকবে ব্যাপক পুলিশি নজরদারি, পাশাপাশি ড্রোনের মাধ্যমে আকাশপথ থেকেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। 4 থেকে 6 স্তরে নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ড্রোন মনিটরিং এর মাধ্যমে আকাশপথ থেকেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। পর্যাপ্ত সময় হাতে নিয়ে মুসল্লিদের ঈদগাহে আসার পাশাপাশি জায়নামাজ ও ছাতা ব্যতীত কোনো ধরনের ব্যাগ, দাহ্য পদার্থ না আনার আহ্বান ডিএমপি কমিশনারের। বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর থাকবে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।